প্রিয় বন্ধুরা, আমি এখন দাঁড়িয়ে আছি বাংলার আরেকটি ঐতিহ্যমণ্ডিত জায়গাতে। পিছনে দেখতে পাচ্ছেন সুউচ্চ একটি মন্দির, চূড়াযুক্ত সুন্দর একটা মন্দির রয়েছে। এটা কিন্তু প্রায় ৫৫০ বছর আগের একটি ঐতিহাসিক জায়গা। আমি আছি কিশোরগঞ্জের কবি চন্দ্রাবতীর বাড়িতে। কিশোরগঞ্জ শহর থেকে মাত্র ৬ কিলোমিটার দূরে পাতুয়ার গ্রামে ফুলেশ্বরী নদীর তীরে বাংলার প্রথম এই মহিলা কবি চন্দ্রাবতীর স্মৃতিধন্য শিব মন্দির বা তার পৈতৃক ভিটার অবস্থান। খুব সহজেই কিশোরগঞ্জের শহীদি মসজিদ থেকে ইজি বাইকে করে আপনারা জনপ্রতি ২৫ থেকে ৩০ টাকা দিয়ে এখানে আসতে পারবেন। আমরা শুনে থাকি মধ্যযুগের কবি, আমাদের যে মনসা মঙ্গল কাব্য আছে তার অন্যতম একজন কবি ছিলেন দ্বিজবংশী দাস। দ্বিজবংশী দাসের কন্যা ছিলেন চন্দ্রাবতী। এই সেই কবি চন্দ্রাবতী বা তার তীর্থস্থান, তার বাড়ি এবং তার মন্দির। আসলে তার বাড়ি বলতে তো এখন আর কিছুই নাই, বাড়িতে আমরা তেমন কোনো তথ্য পাইনি। এখানে একটি এই যে পাশে একটা বিল্ডিং আছে, এই যে সেমিনারের ভিতর দিয়ে আমার বাম পাশে এই জায়গাটা, মূলত এটা এখন নীলকণ্ঠ, রাজা নীলকণ্ঠের বাড়ি, নীলকণ্ঠ রায় তার জমিদারি বাড়ি। এটা এখন বেদখল হয়ে আছে। এখানে আমরা বাড়িতে ঢুকতে পারিনি, অনুমতি পাইনি ভিতরে। আর এই জায়গাটা দ্বিজবংশী দাসের কন্যা চন্দ্রাবতী, তার স্মৃতি বিজড়িত এই মন্দিরটি শুধুমাত্র টিকে রয়েছে। তিনি কিন্তু বাংলার প্রথম মহিলা কবি এবং সেই মধ্যযুগের একজন ৫৫০ বছর আগে ১৫৫০ খ্রিস্টাব্দে তার সম্ভবত ১৫৫০ বা ৫৩ এরকম সেই সময়ে তার জন্ম। তাহলে বুঝতে পারছেন, এবং সেই সময়ের স্মৃতি বিজড়িত এই মন্দিরটি রয়েছে। তো কবি চন্দ্রাবতী কথিত আছে যে তিনি একজন ব্রাহ্মণ ছেলে জয়ানন্দ, তার প্রেমে পড়েছিলেন এবং তাকে বিবাহের জন্য দুই পরিবারের যখন মিল হয়, অর্থাৎ যে হ্যাঁ বিয়েটা হবে, সেই সময়ে সেই জয়ানন্দ আবার স্থানীয় একজন মুসলিম কন্যা, তার নাম আসমানি বা মতান্তরে কমলা, তার প্রেমে পড়ে বা তার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যায়। এই সংবাদে চন্দ্রাবতী খুবই দুঃখ পেয়ে যায় এবং দুঃখ পাওয়াটাই স্বাভাবিক। তারপর তিনি আর বিবাহ না করার প্রতিজ্ঞা করেন। এই কষ্টে তিনি তখন শিবের আরাধনা করতে থাকেন এবং তার পিতাকে, অর্থাৎ দ্বিজবংশী দাসকে অনুরোধ করেন যে তার নামে একটা মন্দির করে দিতে, তাকে একটা মন্দির করে দিতে, যে সেখানে আরাধনা করতে পারে। তো তখন তার পিতাশ্রী এই মন্দিরটি তৈরি করে দেয় তাকে, এবং সেখানেই তিনি যতদিন বেঁচে ছিলেন আরাধনা করতেন এবং সেখানে সময় কাটাতেন। এবং তার পরবর্তীতে যখন জয়ানন্দর বোধ উদয় হয় যে তার এই প্রেমিকার সঙ্গে সে চন্দ্রাবতীর সঙ্গে অন্যায় করেছে, সে তখন ফিরে আসতে চায়। চন্দ্রাবতী তখন কিন্তু সেটা অস্বীকার করে। অস্বীকার করলে জয়ানন্দ সেই প্রেমে অস্বীকার করাতে সে কষ্ট পায় এবং এই পাশেই নদী, ফুলেশ্বরী নদী, এখানে ছিল নদী, অর্থাৎ নরসুন্দা নদীর পাশ ঘেঁষে যে ফুলেশ্বরী নদী ছিল। এখানে নদী বলতে কিছুই নেই, এখন কেউ নদীর রূপরেখাও নেই, কেউ জানতেও পারবে না যে এখানে একদা একটা নদী ছিল। সেই ফুলেশ্বরী খরস্রোতা নদীতে তখন ঝাঁপ দিয়ে জয়ানন্দ আত্মহত্যা করে। এই জয়ানন্দ যখন আত্মহত্যা করেন, তখন এই খবরটা যখন চন্দ্রাবতী পান, তখন তিনিও কিছুদিন পরে এই নদীতেই একটা ছত্র লিখে, কবিতা আছে, আমরা কবিতার এপিটাফটা দেখাবো, সেখানে তিনিও আত্মহত্যা করেন। সো এই যে হৃদয় বিদারক বা কাহিনী বা ত্রিভুজ প্রেমের যে একটা ট্রাজিক এন্ডিং এখানে হয়েছিল, তার জন্য এটা বিখ্যাত। এবং চন্দ্রাবতী কবি আপনারা সবাই জানেন যে রামায়ণের লেখা অসমাপ্ত রামায়ণ, যেটা পরে ডক্টর দীনেশচন্দ্র সেন সেটাকে সংকলিত করে শেষ করেছেন। মলুয়া নামে একটা পালা আছে, বা দস্যু কেনারামের পালা আছে। এই পালাগুলোর সঙ্গে আমরা বিখ্যাত কম বেশি সবাই। তো চন্দ্রাবতী আমাদের বাংলার প্রথম মহিলা কবি, তার এই স্মৃতিবিজড়িত স্থানে অবশ্যই আপনারা আসবেন। যারা অন্তত আমাদের পুরনো গৌরব, ইতিহাস, ঐতিহ্য সম্পর্কে জানতে আগ্রহী থাকেন, তারা এই জনপদে আসবেন অবশ্যই। এসে এই জায়গাটা দেখে নিজেকে ধন্য, আমার মতো আমি যেমন ধন্য মনে করছি তেমন ধন্য হয়ে যাবেন। দেখা হচ্ছে অন্য কোথাও, কথা হবে অন্য কিছু নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন, ভ্রমণের সাথেই থাকুন। ট্রাভেল টিপস 99 চ্যানেলটি হোক আপনাদের ভ্রমণের বিশ্বস্ত সঙ্গী। ধন্যবাদ।